তামিম ইকবাল খান এবং তানজিদ হাসান তামিমের পর তৃতীয় তামিমের দেখা পেল বাংলাদেশের ক্রিকেট। বলছি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের চ্যাম্পিয়ন আজিজুল হাকিম তামিমের কথা, যার দুর্দান্ত নেতৃত্বের উপর ভর করে এবং যার দুর্দান্ত ব্যাটিং এবং কার্যকর বোলিংয়ের উপর ভর করে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হলো বাংলাদেশ দল। দেখুন, এই টুর্নামেন্টে তামিম যে ধরনের ব্যাটিং করেছেন, যে ধরনের অধিনায়কত্ব করেছেন এবং যে ধরনের কার্যকরী বোলিং করেছেন, তাতে করে তামিমকে নিয়ে আমরা বড় স্বপ্ন দেখতেই পারি। বিশেষ করে ব্যাটিংয়ে যখন আক্রমণাত্মক ক্রিকেট খেলা প্রয়োজন তখন তিনি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারেন, এবং যখন রক্ষণাত্মক ঢঙে ক্রিকেট খেলা প্রয়োজন ঠিক তখন রক্ষণাত্মক ঢঙেই ক্রিকেটটা খেলতে পারেন এবং দলের প্রয়োজনে কার্যকর বোলিংটাও করতে পারেন। সেই সঙ্গে যোগ করতে হবে তার দুর্দান্ত অধিনায়কত্ব। অর্থাৎ তামিমকে আপনি 3-in-1 ক্রিকেটার হিসেবে বিবেচনা করতে পারেন এবং যে ধরনের ক্রিকেট তিনি খেলেন তাতে করে নিশ্চিতভাবেই বলা যায়, যদি মহান আল্লাহ তাআলা সহায় থাকেন তাহলে ক্রিকেটের 3 সংস্করণেই ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের বড় তারকায় পরিণত হবেন তামিম। আমরা যদি এবারকার এই টুর্নামেন্টের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জয়েই তিনি কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছেন। প্রথমেই যদি প্রস্তুতি ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রস্তুতি ম্যাচে তার অলরাউন্ড নৈপুণ্যের উপর ভর করেই ভারতকে বাংলাদেশ 27 রানের ব্যবধানে পরাজিত করেছিল। সেই ম্যাচে তামিম ব্যাট হাতে 75 রান করার পর বল হাতে 15 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেছিলেন এবং পরবর্তীতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই তার সেই দুর্দান্ত ব্যাটিংয়ের ধারা অব্যাহত রেখেছিলেন। কারণ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে 133 বল মোকাবেলা করে 103 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং বল হাতে 3 ওভার বোলিং করে 19 রান খরচা করেছিলেন এবং সেই ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে 45 রানের ব্যবধানে পরাজিত করেছিল। অর্থাৎ প্রথম ম্যাচেই বাংলাদেশের জয়ে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন তামিম। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচেও কিন্তু তামিম তার সেই দুর্দান্ত ব্যাটিং অব্যাহত রাখেন। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে 72 বল মোকাবেলা করে শেষ পর্যন্ত 52 রানে অপরাজিত থাকেন এবং বল হাতে 4 ওভার বোলিং করে 15 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেন, যে ম্যাচে বাংলাদেশ নেপালকে 5 উইকেটের ব্যবধানে পরাজিত করেছিল। যদিও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্যাটিং এবং বোলিং কোনো ডিপার্টমেন্টেই সেই অর্থে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি আজিজুল হাকিম তামিম, কারণ সেই ম্যাচে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে 18 বল মোকাবেলা করে 8 রান করতে সক্ষম হয়েছিলেন এবং বল হাতে 5 ওভার বোলিং করে 20 রান খরচ করেছিলেন এবং জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সেই ম্যাচে বাংলাদেশ 7 রানের ব্যবধানে পরাজিত হয়েছিল। যদিও পরবর্তীতে সেমিফাইনালেই আবারও দুর্দান্ত ব্যাটিং উপহার দেন আজিজুল হাকিম তামিম, যেখানে তিনি পাকিস্তানের বিপক্ষে 42 বল মোকাবেলা করে শেষ পর্যন্ত 61 রানে অপরাজিত থাকেন এবং দলের জয় নিশ্চিত করে তবেই প্যাভিলিয়নে ফিরেন এবং সেই ম্যাচে বাংলাদেশ 7 উইকেটের ব্যবধানে জয়ী হয়েছিল। যদিও বল হাতে সেই ম্যাচে খুব একটা কার্যকর ছিলেন না তামিম, সেই ম্যাচে মাত্র 1টি ওভার বোলিং করেছিলেন এবং 11 রান খরচ করেছিলেন। পরবর্তীতে ফাইনালের কথা তো আমরা সবাই জানি, যেখানে দুর্ভাগ্যজনকভাবে ভারতের বিপক্ষে 28 বল মোকাবেলা করে 16 রানেই একটা বড় শট খেলতে যেয়ে আউট হয়ে যান। যদিও পরবর্তীতে বল হাতে বেশ ভালো ইম্প্যাক্ট রেখেছেন, মাত্র 2.2 ওভার বোলিং করে 8 রান খরচায় 3টি উইকেট শিকার করেছেন। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জয়ে কোনো না কোনোভাবে তামিম অবদান রাখার চেষ্টা করেছেন। এমন একজন ক্রিকেটার যে কোনো দলের জন্যই সম্পদ, যিনি কার্যকর ব্যাটিং করতে পারেন, প্রয়োজনীয় মুহূর্তে দলকে ব্রেক থ্রু এনে দিতে পারেন তার অফ স্পিনের মাধ্যমে এবং দুর্দান্ত অধিনায়কত্ব করতে পারেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন তামিম তার এই দুর্দান্ত পারফরমেন্স ভবিষ্যতেও ধরে রাখতে পারবে, নাকি আরও অনেক সম্ভাবনার মতোই তামিমও আমাদের সবাইকে হতাশ করে অঙ্কুরেই বিনষ্ট হবেন? তামিম সম্পর্কে আপনার মতামত কিংবা মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফিজ।